ঈশান কানাফানি। অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রিয় মুস্তাফা, এক্ষুনি তোর চিঠি পেলাম। তাতে তুই আমায় লিখেছিস যে তোর ওখানে থাকবার জন্য যা যা করা জরুরি ছিল সব তুই করে ফেলেছিস। আমি এই খবরও পেয়েছি যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে আমাকে নেওয়া হয়েছে। তুই আমার জন্যে যা করেছিস দোস্ত, সবকিছুর জন্যে তোকে ধন্যবাদ। শুক্রিয়া। তবে এটা নিশ্চয়ই তোর কাছে একটু অদ্ভুত ঠেকবে যখন আমি এই খবরটা দেব না দোস্ত, আমি আমার মতো পাল্টেছি। আমি তোকে অনুসরণ করে সেই দেশে যাব না, যে দেশ শ্যামল, সজল আর সুশ্রী সুন্দর সব মুখে ভরা যেমন তুই লিখেছিস। না, আমি এখানেই থাকব। কোনোদিন এদেশ ছেড়ে যাব না। আমি কিন্তু সত্যি বড্ড অস্বস্তিতে আছি মুস্তাফা। আমাদের জীবন আর কখনোই এক খাতে বয়ে যাবে না। অস্বস্তির কারণ, আমি যেন শুনতে পাচ্ছি তুই আমায় মনে করিয়ে দিচ্ছিস কি রে। আমরা না কথা দিয়েছিলাম সব সময় একসঙ্গে থাকব, যেমন আমরা চিরকাল একসঙ্গে বলে উঠতাম, আমরা বড়লোক হবই। আমাদের অনেক টাকা হবে। কিন্তু দোস্ত, কিছুই আর আমার করার নেই। হ্যাঁ, আমার এখনো সেদিনটা মনে পড়ে যেদিন কায়রোর বিমানবন্দরে দাঁড়িয়ে আমি তোর হাত চেপে ধরেছিলাম। তুই বলছিলি উড়োজাহাজ ছাড়বার আগে আরও 15 মিনিট সময় আছে হাতে। অমনভাবে হাঁ করে আকাশে তাকিয়ে থাকিস না। শোন, পরের বছর তুই কুয়েত যাবি। মাইনে যা পাবি তা থেকে যথেষ্ট টাকা বাঁচাতে পারবি। ফিলিস্তিনের মাটি থেকে শেকর ওপরাতে তাই যথেষ্ট। তারপর ক্যালিফোর্নিয়া গিয়ে নতুন করে শেকর পুঁতবি। আমরা একসঙ্গে সব শুরু করেছি, আর একসঙ্গেই চালিয়ে যেতে হবে আমাদের। সেই মুহূর্তে আমি তোর ঠোঁটের দ্রুত নড়াচড়া দেখছিলাম মুস্তাফা। তোর কথা বলবার ধরনটাই ছিল ওরকম। দাড়ি কমা বাদ দিয়ে হড়বড় করে তোরে বলে চলা। কিন্তু আবছাভাবে আমার কেন যেন মনে হচ্ছিল তোর এই পালানোতে তুই পুরোপুরি সুখী না। পালাবার 3টে ভালো কারণ তুই দেখাতে পারিসনি। আমিও সর্বক্ষণ এই আক্ষেপে ভুগেছি। কিন্তু সবচেয়ে স্পষ্ট চিন্তাটা ছিল এই গাজাকে ছেড়ে সবাই মিলে পালিয়ে যাই না কেন আমরা? কেন যাই না, কেন পারি না? তোর অবস্থা অবশ্য ভালো হতে শুরু করেছিল। কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় থেকে তোকে কন্ট্রাক্ট দিয়েছিল, যদিও আমাকে দেয়নি। যে দুরবস্থার দাবনার মধ্যে আমি গড়াগড়ি যাচ্ছিলাম, সেটা যেন আর পাল্টাবেই না। তুই মাঝে মাঝে আমাকে কিছু টাকা পাঠাতিস। তুই চেয়েছিলি আমি যেন ঋণ হিসেবেই তা গ্রহণ করি, কারণ তোর ভয় ছিল নয়তো আমি অপমানিত বোধ করব। আমার বাড়ির হালচাল তো তুই জানতিস। তুই জানতিস স্কুলের চাকরিতে আমি যে সামান্য মাইনে পেতাম, তাতে আমার আম্মা, আমার ভাবি আর তার ছেলে মেয়ে সহ সংসারটা চালানোই অসম্ভব ছিল। পরে কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় আমাকেও কন্ট্রাক্ট দিয়েছিল। আমি তোকে সবকিছু জানিয়েই চিঠি লিখতাম। সেখানে আমার বেঁচে থাকাটা ছিল কেমন একটা চটচটে ফাঁকা দমবন্ধ দশা। আমার গোটা জীবনটাই কেমন যেন পিচ্ছিল হয়ে গেছে। মাসের গোড়া থেকেই পরের মাস পয়লার জন্যে একটা উগ্র বাসনা আমায় কুড়ে কুড়ে খায়। সেই বছরটার মাঝামাঝি ফিলিস্তিনে বোমা হামলা হয়। ঘটনাটা আমার রুটিন খানিকটা পাল্টে দিয়ে থাকবে, তবে সেদিকে নজর দেবার খুব একটা ফুরসত বা উপায় আমার ছিল না। এই ফিলিস্তিন পেছনে ফেলে রেখে আমি চলে যাব ক্যালিফোর্নিয়া। নিজেকে নিয়ে নিজে বাঁচব। আমার এই হতভাগা বেচারি জীবন কত ভুগেছে, কত সয়েছে। আম্মা, ভাবি আর তার বাচ্চাদের জন্যে সামান্য টাকা পাঠাতাম আমি, যাতে তারা কোনোক্রমে টিকে থাকতে পারে। তবে এই শেষ বন্ধনটাও আমি ছিঁড়ে ফেলে নিজেকে মুক্ত করে ফেলব সবুজ ক্যালিফোর্নিয়ায়। এই হার, এই পরাজয়ের পচা গন্ধ থেকে বাঁচাবো নিজেকে। যেই সহানুভূতি, যেই সমব্যথা আমাকে আমার ভাইজানের বাচ্চা কাচ্চাদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল,
তাদের আম্মা আর আমারও আম্মা, এরা কেউই কোনোকালে এই খাড়াই থেকে আমার উড়াল ঝাপকে কোনো মানে দিতে পারবে না। অনেক দিন কেটেছে আর এই পিছুটান টানা হেঁচড়া চলবে না। আমাকে পালাতে হবে। এসব অনুভূতি তোর চেনা, মুস্তাফা, কারণ তোরও তো সত্যি এই অভিজ্ঞতা হয়েছিল। যখন আমি জুন মাসে ছুটিতে গেলাম, আমার যাবতীয় পার্থিব সম্পত্তি জড়ো করলাম এক জায়গায়। মধুর পলায়নের জন্যে উদ্বেল হয়ে উঠলাম। কিন্তু কি সেই অস্পষ্ট আবছায়া যা কোনো লোককে তার পরিবারের কাছে টেনে নিয়ে আসে? মুস্তাফা, আমি জানি না। আমি শুধু জানি আমি আম্মার কাছে গিয়েছি, আমাদের বাড়িতে সেদিন সকালবেলায়। আমি যখন গিয়ে পৌঁছেছি, আমার ভাবি, আমার মরহুম ভাইজানের স্ত্রী, আমার সঙ্গে দেখা করল। আর ফুপিয়ে বলল, তার মেয়ে নাদিয়া জখম হয়ে গাজার হাসপাতালে আছে, আমাকে দেখতে চায়। আমি কি তাকে দেখতে যাব সেদিন সন্ধ্যাবেলা? তোর মনে আছে নাদিয়াকে, ১৩ বছর বয়স, আমার ভাইয়ের মেয়ে? সেদিন সন্ধেও আমি ১ পাউন্ড আপেল কিনে নিয়ে নাদিয়াকে দেখতে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি জানতাম কিছু একটা রহস্য আছে। আমার আম্মা আর আমার ভাবি আমার কাছে যা চেপে গিয়েছে, এমন একটা কিছু যা তারা মুখ ফুটে বলতে পারছে না। নাদিয়াকে আমি ভালোবাসতাম নিছক অভ্যাসবশেই, সেই একই অভ্যাস যা আমাকে ভালোবাসিয়েছে তাদের প্রজন্মের সবকিছুকে। সেই যে প্রজন্ম বড় হয়ে উঠেছে পরাজয়, হতাশায় আর বাস্তুহীনতায়। কী ঘটেছিল সেই মুহূর্তে? আমি জানি না মুস্তাফা। খুব শান্তভাবেই আমি ঢুকেছিলাম ধবধবে সাদা ঘরটায়। নাদিয়া শুয়ে আছে তার বিছানায় একটা মস্ত বালিশে পিঠ দিয়ে, যার ওপর তার চুল কালো এক ঘন পশলার মতো ছড়িয়ে আছে। তার ডাগর চোখ দুটোয় কী রকম একটা ছমছমে গভীর স্তব্ধতা। তার কালো চোখের তারায় টলমল করছে পানি। তার মুখখানি শান্ত নিশ্চল। এখনও বড্ড ছেলেমানুষ আছে নাদিয়া, কিন্তু তাকে দেখাচ্ছে কোনো বাচ্চার চেয়েও বেশি, আরও বেশি, কোনো বাচ্চার চেয়ে বড়, অনেক বড়। নাদিয়া, সে তার চোখ তুলে তাকিয়েছিল আমার দিকে। তার ক্ষীণ, মৃদু হাসির সঙ্গে আমি তার গলা শুনতে পেলাম। চাচা, তুমি কি এক্ষুনি কুয়েত থেকে এলে? তার কণ্ঠস্বর কী রকম যেন ভেঙে গেল তার গলায়। ২ হাতে ভর দিয়ে কোনোমতে সে উঠে বসল। গলাটা বাড়িয়ে দিল আমার দিকে। আমি হালকাভাবে তার পিঠ চাপড়ে তার পাশে বসে পড়লাম। নাদিয়া, আমি তোর জন্যে কুয়েত থেকে উপহার নিয়ে এসেছি, অনেক উপহার। বিছানা ছেড়ে উঠবি যখন, একেবারে সেরে যেতে হবে কিন্তু। ততদিন আমি সবুর করব। তারপর তুই আমার বাড়ি আসবি আর এক এক করে সব আমি তোকে দেব। তুই যে লাল সালোয়ারগুলো আনতে লিখেছিলি সেগুলো এনেছি। একটা নয়, অনেক। মিথ্যে কথা। আমি এমনভাবে কথাগুলো বললাম যেন জীবনে এই প্রথম আমি কোনো পরম সত্য কথা বলছি। নাদিয়া কেঁপে উঠল। ভয়ঙ্কর এক স্তব্ধতার মধ্যে সে তার মাথা নোয়াল। আমি টের পেলাম, তার চোখের জল আমার হাতের পিঠ ভিজিয়ে দিচ্ছে। কিছু বল, নাদিয়া। লাল সালোয়ারগুলো তোর চাই না? সে তার ডাগর চোখ দুটি তুলে আমার দিকে তাকাল। কিছু একটা বলতে গিয়ে হঠাৎ থতমত খেয়ে থেমে গেল। তারপর দাঁতে দাঁত চাপল। আমি তার গলা শুনতে পেলাম আবার, অনেক দূর থেকে ভেসে আসছে। চাচা। সে তার হাত বাড়িয়ে দিল। আঙুল দিয়ে তুলে ধরল গায়ের সাদা চাদর। আঙুল তুলে দেখালো তার পা, উরুর কাছ থেকে কেটে বাদ দেওয়া। দোস্ত, মুস্তাফা, আমি কোনোদিন নাদিয়ার পা দুটো ভুলব না উরুর কাছ থেকে কাটা। না। হাসপাতাল থেকে সেদিন আমি বেরিয়ে গিয়েছিলাম। হাতের মধ্যে মুঠো করা ২টি পাউন্ড, নাদিয়াকে দেব বলে এনেছিলাম। জলজলে সূর্য রাস্তা ভরিয়ে দিয়েছে টকটকে রক্তের রঙে। এই ফিলিস্তিনে সবকিছু দপদপ করছে বিষাদে, মনস্তাপে, যা শুধুই কোনো রোদনের মধ্যে আবদ্ধ নয়। যুদ্ধের আহ্বান এই বিষাদ, তারও বেশি, এ যেন কাটা পা ফিরে পাবার জন্যে একটা প্রচণ্ড দাবি।
গাজার রাস্তায় রাস্তায় আমি হেঁটে বেড়ালাম। চোখ ধাঁধানো আলোয় ভরা সব রাস্তা। ওরা আমাকে বলেছে নাদিয়া তার পা হারিয়েছে, যখন সে ঝাঁপিয়ে পড়েছিল তার ছোট ছোট ভাইবোনদের ওপর। তাদের ঢেকে দিয়েছিল নিজের ছোট্ট শরীরটা দিয়ে। বোমা আর আগুন থেকে তাদের বাঁচাতে, যে আগুনের হিংস্র থাবা তখন বাড়িটাই পড়েছিল। নাদিয়া নিজেকে বাঁচাতে পারত। সহজেই সে ছুটে পালিয়ে যেতে পারত, লম্বা লম্বা পা ফেলে, রক্ষা করতে পারত তার পা। কিন্তু সে তা করেনি। কেন? না, মুস্তাফা, দোস্ত আমার। আমি ক্যালিফোর্নিয়া যাব না, আর তাতে আমার কোনো খেদ নেই। ছেলেবেলায় একসঙ্গে আমরা যা শুরু করেছিলাম, তাও আমরা শেষ করব না। সেই আবছা মতো অনুভূতি যা তুই গাজা ছেড়ে যাবার সময় অনুভব করেছিলি, সেই ছোট্ট বোধটাকে বিশাল হয়ে গড়ে উঠতে দিতে হবে তোর ভেতর। ছড়িয়ে পড়তে দিতে হবে তাকে। নিজেকে ফিরে পাবার জন্যে হাতড়াতে হবে তোকে। তন্ন তন্ন করে তোকে নিজেকে খুঁজতে হবে পরাজয়ের এই ধ্বংসস্তূপে। আমি তোর কাছে যাব না মুস্তাফা, বরং তুই আমাদের কাছে ফিরে আয়। ফিরে আয়, মুস্তাফা, নাদিয়ার কাটা পা দুটি থেকে শিখতে। ফিরে আয় জানতে কাকে বলে জীবন, অস্তিত্বের মূল্য কি আর কতটা। ফিরে আয়, মুস্তাফা, দোস্ত আমার, ফিরে আয়। আমরা সবাই তোর জন্যে অধীর অপেক্ষা করে আছি। লেখক পরিচিতি: ঘাসান কানাফানি, প্রখ্যাত ফিলিস্তিনি কথাসাহিত্যিক। তার জন্ম 1936 খ্রিস্টাব্দে আকরায়। লেখাপড়া শেষ করে তিনি প্রথমে সিরিয়ার রাজধানী এবং পরে কুয়েতে শিক্ষকতা ও সাংবাদিকতার কাজে যোগ দেন। 1969 খ্রিস্টাব্দে তার সম্পাদনায় প্রকাশিত হয় আল হাদাফ নামের সাপ্তাহিক পত্র, যা ছিল পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইনের মুখপাত্র। তিনি উপন্যাস ছাড়াও লিখেছেন ছোট গল্প, নাটক, প্রবন্ধ। 1972 খ্রিস্টাব্দে ইজরায়েলি বাহিনীর গোপন বোমা হামলায় তিনি নিহত হন। অনুবাদক পরিচিতি: মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন কবি, অনুবাদক ও প্রাবন্ধিক। তার জন্ম 1938 খ্রিস্টাব্দে সিলেটে। লাতিন আমেরিকান সাহিত্য অনুবাদের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তার অনুবাদে প্রকাশিত হয়েছে হুয়ান রুলফো, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ প্রমুখের গল্প, উপন্যাস। অনুবাদ সাহিত্যের জন্য তিনি ভারতের সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন। পাঠ পরিচিতি ও মূলভাব: এটি পত্রের ভাষায় রচিত একটি অনুবাদমূলক গল্প। এতে ইজরায়েলের আক্রমণে বিপর্যস্ত ফিলিস্তিনের মর্মান্তিক চিত্র প্রকাশিত হয়েছে। বন্ধু মুস্তাফাকে সম্বোধন করে লেখা এই চিঠিতে দেখা যায়, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ছেড়ে সুন্দর ও সুখী জীবনের প্রত্যাশায় মুস্তাফা প্রথমে কুয়েত ও পরে ক্যালিফোর্নিয়ায় চলে যায়। চিঠির লেখককেও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করে আমন্ত্রণ জানায়। মুস্তাফা অনেক দ্বিধাদ্বন্দ্বের পর বিপন্ন ফিলিস্তিন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পত্রলেখক। কিন্তু করুণ এক অভিজ্ঞতা তাকে আমূল বদলে দেয়। সে ফিলিস্তিন ছাড়ার পূর্বে নিজের মা ভাবির সঙ্গে দেখা করতে এসে জানতে পারে তার নিহত ভাইয়ের মেয়ে নাদিয়া বোমার আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। লেখক তাকে দেখতে যায়, নাদিয়ার মনকে প্রফুল্ল করার জন্য বলে। তার চাওয়া অনেকগুলো লাল সালোয়ার সে নিয়ে এসেছে। সুস্থ হয়ে ঘরে ফিরলেই নাদিয়া সেগুলো দেখতে পাবে। একথা শুনে নাদিয়ার চোখ ভিজে যায়। সাদা চাদর তুলে দেখায় তার 2 পা কেটে ফেলা হয়েছে। এই দৃশ্য লেখকের মনকে সম্পূর্ণ বদলে দেয়। সেই সিদ্ধান্ত নেয়, ফিলিস্তিন ছেড়ে সে কোথাও যাবে না। বন্ধুকেও আহ্বান করে দেশে ফিরে আসার জন্য। যুদ্ধবিধ্বস্ত দেশ ও সংকটাপন্ন স্বজনদের ফেলে রেখে স্বার্থপরের মতো অন্য দেশে পালিয়ে যাওয়ার মধ্যে কোনো মহত্ব নেই। এই গল্পের ভেতর দিয়ে উঠে এসেছে দেশ ও স্বজনের বিপদে পাশে দাঁড়ানোই মানুষের প্রকৃত দায়িত্ব। শব্দার্থ ও টিকা: ফিলিস্তিন, ইসরায়েল কর্তৃক দখলকৃত, স্বাধীনতাকামী দেশ।
ক্যালিফোর্নিয়া, আমেরিকার একটি অঙ্গরাজ্য। শুকরিয়া, কৃতজ্ঞতা, উপকারীর উপকার স্বীকার। কুয়েত, মধ্যপ্রাচ্যের একটি দেশ। মাইনে, বেতন। কন্ট্রাক্ট, চুক্তি, ইংরেজি কন্ট্রাক্ট। দাবনা, উরুর ভেতরের দিকের মাংসের অংশ। হালচাল, অবস্থা, দশা। আগাপাশতলা, আগাগোড়া, আপাদমস্তক। খুঁটিনাটি, সূক্ষ্মাতিসূক্ষ্ম সকল বিষয়ে। আষ্টে পৃষ্ঠে, সর্বাঙ্গে। পিছুটান, পেছনে ফেলে আসা কোনো কিছুর প্রতি আকর্ষণ। পার্থিব, পৃথিবী সংক্রান্ত। উদ্বেল, উচ্ছ্বলিত, আকুল হওয়া। ধবধবে, অতিশয় উজ্জ্বল। পশলা, বর্ষণ। এখানে অল্প পরিমাণ অর্থে। আর্তস্বরে, কাতর স্বরে, ব্যাকুল কণ্ঠে। খেদ, দুঃখ, অনুতাপ, আক্ষেপ। তন্ন তন্ন, পুঙ্খানুপুঙ্খ, সমস্ত কিছু। আতিপাতি, দপদপ, বেদনার ভাবপ্রকাশক শব্দ। বর্ণনামূলক প্রশ্ন। ১. ক এই ফিলিস্তিনে সবকিছু দপদপ করছে বিষাদে, মনস্তাপে কথাটি ব্যাখ্যা করো। এই বাক্যটি লেখক ব্যবহার করেছেন ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি ও মানুষের মানসিক অবস্থা প্রকাশ করতে। দপদপ করছে বিষাদে, মনস্তাপে বলতে বোঝানো হয়েছে যে ফিলিস্তিনে সবকিছু শুধু শারীরিকভাবে ধ্বংসের মুখে নয়, মানুষের মনের গভীর অনুভূতিতেও একইভাবে বিষণ্ণতা ও মানসিক চাপ বিরাজ করছে। বিষাদে দপদপ করা। ফিলিস্তিনের রাস্তাঘাট, বাড়িঘর, মানুষের জীবন, সবই শোক, হতাশা এবং দুর্যোগের ছাপ ধরে রেখেছে। প্রতি ক্ষণ, প্রতিটি দৃশ্য যেন বেদনার সঙ্গে কম্পিত। মনস্তাপে দপদপ করা, শুধুমাত্র বাহ্যিক ধ্বংস নয়। মানুষদের মনেও অবসাদ, উদ্বেগ ও আতঙ্কের চাপ বিরাজ করছে। যুদ্ধ ও দখলের প্রভাব মানুষের মানসিক অবস্থা পর্যন্ত ছাপিয়ে যাচ্ছে। অর্থাৎ, লেখক এই বাক্যের মাধ্যমে দেখিয়েছেন যে যুদ্ধ কেবল ঘর বাড়ি বা রাস্তা ধ্বংস করছে না, মানুষের মন প্রাণকেও ছিন্নভিন্ন করছে। গাজার প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্তে এই মানসিক দপদপ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। খ পত্র লেখক ফিলিস্তিন ছেড়ে যায়নি কেন? ফিলিস্তিনের চিঠি রচনার আলোকে তা ব্যাখ্যা করো। পত্র লেখক ফিলিস্তিন ছেড়ে যাননি কারণ তার মন ও নৈতিক দায়িত্ব তাকে স্থানত্যাগ করতে দেয়নি। ফিলিস্তিনের চিঠি গল্পের আলোকে এটা ব্যাখ্যা করলে দেখা যায়। ১. নাদিয়ার দুঃখ ও বীরত্ব। লেখক যখন জানতে পারে তার নিহত ভাইয়ের মেয়ে নাদিয়া বোমার আঘাতে আহত হয়েছে এবং নিজের ছোট ভাইবোনদের রক্ষা করতে গিয়ে উরুর কাছ থেকে তার পা হারিয়েছে, তখন তার অন্তর ঘৃণ্য স্বার্থপরতার পরিবর্তে সহানুভূতি ও দায়িত্ববোধে পূর্ণ হয়ে ওঠে। নাদিয়ার শারীরিক যন্ত্রণার চিত্র তার কাছে দেশের বেদনার এক সরাসরি প্রতিফলন। ২. দেশ ও স্বজনের প্রতি দায়বদ্ধতা। লেখক বুঝতে পারে যে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ছেড়ে অন্য দেশে পালানো কোনো মহত্ব বা ন্যায়ের কাজ নয়। দেশ ও স্বজনদের বিপদে পাশে দাঁড়ানোই মানুষের প্রকৃত দায়িত্ব। এই দায়িত্ববোধ তাকে ফিলিস্তিনে থাকতে বাধ্য করে। ৩. স্বার্থপরতার প্রতি প্রত্যাখ্যান। গল্পে দেখানো হয়েছে, লেখক ক্যালিফোর্নিয়া গিয়ে নিজের জীবন সহজ করতে চেয়েছিল, কিন্তু নাদিয়ার কাটা পা ও পরিবারের সংকটের দৃশ্য তার স্বার্থপর পরিকল্পনাকে ভেঙে দেয়। যুদ্ধ, বেদনা, দুঃখ এসবের সঙ্গে মুখোমুখি হয়ে মানুষকে স্বাভাবিক জীবন থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে দায়িত্ব নিতে হয়। ৪. মানবিক ও নৈতিক শিক্ষা। নাদিয়ার বীরত্ব এবং তার ছোট বোধে লুকানো সাহস লেখককে সচেতন করে যে সত্যিকারের জীবন, অস্তিত্বের মূল্য ও মানবিক দায়িত্ব পালানোর মধ্যে নেই। তাই সে ফিলিস্তিনে থেকে দেশের ও প্রিয়জনের প্রতি দায়শীল থাকার সিদ্ধান্ত নেয়। সংক্ষেপে, লেখক ফিলিস্তিন ছাড়েননি কারণ ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার না দিয়ে সে দেশের শোক,
স্বজনদের দুর্দশা এবং নাদিয়ার বীরত্বের সামনে দায়িত্ব ও নৈতিকতার পক্ষে দাঁড়ায়। 2 ক সেই যে প্রজন্ম বড় হয়ে উঠেছে পরাজয়, হতাশায় আর বাস্তুহীনতায়। কথাটি ব্যাখ্যা করো। এই বাক্যটি লেখক ব্যবহার করেছেন ফিলিস্তিনের প্রজন্মের সংগ্রাম ও সামাজিক বাস্তবতা বোঝাতে। এখানে মূল ভাব হচ্ছে 1 পরাজয়ের প্রতিফলন। ফিলিস্তিনের মানুষ, বিশেষ করে লেখকের বয়সী প্রজন্ম, শৈশব ও কৈশোরে এমন একটি রাজনৈতিক ও সামাজিক পরিবেশে বড় হয়েছে যেখানে দেশটি ইসরায়েলি দখলে এবং স্বাধীনতার স্বপ্ন ব্যর্থ হয়েছে। তাই তাদের জীবনে পরাজয় ও হতাশা ঘন ঘন বিরাজ করছে। 2 হতাশা ও মনস্তাত্ত্বিক চাপে বেড়ে ওঠা, নিরাপত্তাহীনতা, ঘরের ভাঙন, যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবার, এসব কারণে এই প্রজন্ম মানসিকভাবে চাপে থাকে। তারা জীবনের সাধারণ আনন্দ বা স্থিতিশীলতা পায়নি। ফলে তাদের জীবনে বাস্তুহীনতা, স্থির, নিরাপদ ও স্বাভাবিক জীবনহীনতা প্রচণ্ডভাবে অনুভূত হয়। 3 পরিপ্রেক্ষিতগত গভীরতা। লেখক এই প্রজন্মের চরিত্রায়নের মাধ্যমে দেখাতে চেয়েছেন, শুধু যুদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি কিভাবে মানুষের মানসিক ও আবেগিক অবস্থা প্রভাবিত করে। তারা বড় হলেও মানসিকভাবে আহত, দমে গেছে এবং স্বাভাবিক জীবনের মাধুর্য হারিয়েছে। সংক্ষেপে, বাক্যটি বোঝাচ্ছে, এই প্রজন্মের মানুষ বড় হয়েছে পরাজয়, হতাশা ও জীবনের স্থিতিশীলতার অভাবের মধ্য দিয়ে, যা তাদের মনোবৃত্তি, কর্মশক্তি ও দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করেছে। খ ফিলিস্তিনের চিঠি রচনার শিরোনাম। ফিলিস্তিনের চিঠি রাখাটা কতটা সার্থক হয়েছে বলে মনে করো? উত্তরের পক্ষে যুক্তি দাও। ফিলিস্তিনের চিঠি শিরোনামটি রচনার জন্য অত্যন্ত সার্থক বলা যেতে পারে। তার মূল কারণগুলো হল: 1 কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন। গল্পের মূলটান ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি এবং দেশের মানুষের দুঃখ দুর্দশা। লেখক নাদিয়ার দুর্ঘটনা, পরিবারের কষ্ট এবং দেশপ্রেমের দায়িত্ববোধের মাধ্যমে ফিলিস্তিনের বাস্তবতা পাঠকের সামনে তুলে ধরেছেন। তাই শিরোনাম সরাসরি দেশের নাম উল্লেখ করে গল্পের ভাবার্থকে স্পষ্ট করে। 2 চিঠির আকারের উপস্থাপনা। গল্পটি একটি ব্যক্তিগত চিঠির আকারে রচিত। লেখক বন্ধু মুস্তাফাকে চিঠি লিখে তার অভিজ্ঞতা, দ্বিধা, সিদ্ধান্ত ও অনুভূতি ব্যক্ত করছেন। চিঠি শব্দটি গল্পের আকার ও ধরনকে প্রতিফলিত করে, যা পাঠককে সংবেদনশীলভাবে লেখকের দৃষ্টিকোণ অনুসরণ করতে সাহায্য করে। 3 ব্যক্তিগত ও সামাজিক একত্রীকরণ। শিরোনাম একদিকে ব্যক্তিগত চিঠি এবং বন্ধুত্বের সম্পর্ককে দেখায়, অন্যদিকে ফিলিস্তিন নামটি দিয়ে দেশের রাজনৈতিক ও সামাজিক সংকটের প্রেক্ষাপট স্পষ্ট করে। অর্থাৎ, ব্যক্তিগত বেদনা ও জাতিগত বিপর্যয় একসঙ্গে উঠে এসেছে। 4 প্রভাবশালী ও স্মরণীয়। ফিলিস্তিনের চিঠি নামটি সংক্ষেপে গল্পের আবহ ও উদ্দেশ্য প্রকাশ করে। এটি পাঠককে অনুপ্রাণিত করে দেশ, যুদ্ধ ও মানুষের দায়বদ্ধতার প্রশ্নের সঙ্গে সংযুক্ত হতে। অতএব, শিরোনাম গল্পের বিষয়বস্তু, আকার এবং আবেগের সঙ্গে সম্পূর্ণ মিলিয়ে প্রাসঙ্গিক এবং যথার্থ।